আজ তোমাদের একটি প্রেমের গল্প শোনাবো। একটি 16 বছরের মেয়ের প্রথম প্রেমে পড়ার গল্প। মেয়েটির জন্ম, বেড়ে ওঠা, স্কুলে যাওয়া সবকিছুই হয়েছে উত্তর কলকাতার এদো গলির একটি বাড়িতে, যেখানে লম্বা লম্বা গারদের জানলা দিয়ে অন্য বাড়ির বেডরুমে কি হচ্ছে দেখা যেত। যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অন্য বাড়ির বারান্দার খবরের কাগজ ছুঁড়ে দেওয়া যেত। যে বাড়ির উনুনের ধোঁয়া পাশের বাড়ির লোকেরা খেয়ে কাশতে বাধ্য হতো। এক বাড়িতে কি কথা হতো তা আর 5টা বাড়ির লোকের অজানা থাকতো না। স্বভাবতই এইসব বাড়িতে ছেলেমেয়েরা বড়দের কড়া শাসনের মধ্যে বড় হয়ে উঠত। এমনিতেও তখন মোবাইল, ইন্টারনেট ছিল না, এমনকি ল্যান্ডফোনও সব বাড়িতে ছিল না। তখন চিঠি, টেলিগ্রামে খবর আসতো যেত। যদি কেউ প্রেম করত সেটাও চিঠির মাধ্যমে, বন্ধ সুগন্ধি খামে। তাই সকলের পক্ষে জানা সম্ভব হতো না। এই রকম এক পরিবেশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছিল মিঠি। মিঠির ভালো নাম সায়ন্তনী। মিঠি ও টুকটুকি দুই পিঠোপিঠি বোন। তবু ওদের দুজনের মধ্যে ভাব তো ছিলই না, বরং হিংসা দেবী সর্বদা বিরাজমান করতেন ওদের সংসারে। মিঠি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বাবা প্রিয়তোষের প্রিয় ছিল, আর টুকটুকি মা অঞ্জনার। তাই নিয়ে বাবা মায়ের মধ্যেও লেগে যেত ঝগড়া। অবশ্যই জামা কাপড়, খাবার দাবার নিয়ে নয়, প্রতিযোগিতা ছিল লেখাপড়ার ক্ষেত্রে। মিঠি কখনোই ক্লাসে ফার্স্ট হতে পারেনি, যেখানে ফার্স্ট পজিশনটা টুকটুকির বাধা ছিল। আবার খেলাধুলো, সেলাই এইসব ব্যাপারে মিঠি নাম্বার 1। টুকটুকি এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। মিঠির যেখানে স্কুল কামাই একদিনও হতো না, টুকটুকির সেখানে সর্দি জ্বর লেগেই থাকতো। এইভাবে চলেছিল তাদের 4 জনের জীবন উত্তর কলকাতার এই ভাড়া বাড়িতে। পাশাপাশি 3 বাড়ির সদস্যরাও ছিল তাদের সহজ সরল জীবনযাপনের সাক্ষী। তবে প্রিয়তোষবাবু কবে যে লেক টাউনে জমি কিনে বাড়ি শুরু করে দিয়েছিলেন সেটা কেউ টের পায়নি। জানতে পারা গেল সেই দিন, যেদিন তার প্রতিবেশীরা নিমন্ত্রিত হলেন গৃহপ্রবেশের অনুষ্ঠানে। বাড়ি করতে গিয়ে প্রচুর লোন হয়ে গিয়েছিল তার, তাই তিনি নিচের অংশটিতে ভাড়া বসিয়েছিলেন। সরকারি হাসপাতালের ডাক্তার শ্রীকুমার ভট্টাচার্য, তার স্ত্রী মলিনী ও বিএসসি পাশ করা ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে এসে উঠলেন। মলিনী দেবীর গায়ের রং টুকটুকে ফর্সা। লাল পাড় শাড়ি পরে যখন পুজোর ঘর থেকে বেরোতেন, মনে হতো স্বয়ং ঠাকুর বেরিয়ে এলেন। ছেলে দীপঙ্কর অবিকল মায়ের গায়ের রং পেয়েছিল। 6 ফুট লম্বা, ফর্সা দীপঙ্কর কলেজের হার্টথ্রব এবং প্লে বয় অবশ্যই। অনেকদিন থেকেই ওরা এই অঞ্চলে থাকছিলেন, আর ডাক্তারকে কার না প্রয়োজন হয়। তাই প্রিয়তোষ বাবুরা সেখানে আসার পর দোকান, বাজার, কোচিং, কলেজ ইত্যাদি ব্যাপারে দীপঙ্করই ছিল ওদের গাইড। কাকু, কাকি, এদিকে পরিচিত প্রতিবেশী, বন্ধু ইত্যাদি ছেড়ে আসার কারণে মিঠির মন খারাপ ছিল। স্কুল ছেড়ে সে কলেজে ভর্তি হয়েছে, মর্নিং কলেজ। সেখানেও তার মন বসছে না। দীপঙ্কর সঙ্গে সঙ্গে দায়িত্ব নিল মিঠির মন ভালো করার। অঞ্জনার আপত্তি ছিল, কিন্তু প্রিয়তোষ বললেন, মেয়েদের বড় হতে দাও অঞ্জনা, এভাবে আঁচলে বেঁধে রেখো না। প্রিয়তোষ বাবুর বাড়ির ছাদটি ছিল অনন্য, লাল, সবুজ, হলুদ পাথর দিয়ে মোজাইক করা, আর অঞ্জনা ও মলিনী দুজনে সেখানে বাগান গড়ে তুলেছিলেন। মিঠি কলেজ থেকে ফিরত 12টার মধ্যে। দীপঙ্কর চাকরির চেষ্টা করছিল। গান শুনে, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তার দিন চলছিল। মিঠিকে পেয়ে তার বেশ মজাই হলো বলা যায়। দুপুর থেকে সন্ধে অবধি দুজনে ছাদেই কাটাতো। মিঠি মন প্রাণ খুলে দীপঙ্করের সাথে গল্প করত। ধীরে ধীরে সেটা ওর অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। অদ্ভুত ভালো লাগার বশবর্তী হয়ে গিয়েছিল সে। দীপঙ্করেরও যে ওকে ভালো লাগতো না তা নয়, সে তো সর্বদা নতুনের সন্ধানেই থাকে। নিজের ডায়েরিতে তার সেই ভালো লাগার কথা লিখেছিল মিঠি। আবার কি কারণে দীপুর সামনে সেটা ছেড়েও ফেললো। দীপু অতি উৎসাহে সেই টুকরোগুলো থেকে কিছু লেখা উদ্ধার করতে পেরেছিল, আর বুঝেছিল যে এই মেয়েটা তার প্রেমে পড়েছে। মিঠি সহজ সরল মনের মেয়ে। প্রেম ভালোবাসা কি তার অজানা, কেউ তাকে বলেনি। 2 বছর আগে তার পিরিয়ড শুরু হয়েছে। সেটা যে কেন হয় প্রতি মাসে, তার কারণটাই সে জানে না। একজন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা সে ভালো করে বোঝেইনি। তবুও হৃদয়ের ভেতরে একটা আলোড়ন উঠত। বইয়ের পাতায় সে তার দীপুদার মুখ দেখতে পেত। কলেজে বান্ধবীদের প্রেমিকরা যখন কলেজ গেটের বাইরে অপেক্ষা করত, মিঠির মনে হতো
ইস, যদি দীপুদাও আসতো আমায় নিতে। যেদিন সে শুনল যে তার দীপুদা পাটনা যাচ্ছে ইন্টারভিউ দিতে, তার বেশ মন খারাপ লাগছিল। চোখে জল নিয়ে সে বোকার মতো বলেই ফেলল, যাচ্ছ যাও, কিন্তু আমার জন্য কি রেখে যাচ্ছ? সেদিন দীপঙ্করের মনও বোধহয় এই ছোট্ট মেয়েটার অভিমানে বিগলিত হয়েছিল। কি চাও বলো, কিস করো। বাম হাতের মুঠো বাড়িয়ে দেয় মিঠি। দীপঙ্কর আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে যায় ছাদের সিঁড়িতে। একটা দরজা বন্ধ করে নিজেদের আড়াল করে সে। দু বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মিঠিকে। মিঠি স্তনে ব্যথা লাগতে থাকে, তবুও সে চেয়ে থাকে দীপুর দিকে। দীপঙ্কর ওর সিগারেট খাওয়া তামাটে ঠোঁট দিয়ে মিঠির নিচের ঠোঁট চেপে ধরে। মিঠি চোখ বন্ধ করে ফেলে। দীপঙ্কর ওর ঠোঁট চুষতে থাকে। মিঠি দীপঙ্করকে আঁকড়ে ধরে, বুকে মুখ গুজে দেয়। মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে জলের ধারা নেমে এসে দীপুর টি শার্টটি ভিজিয়ে দেয়। পরক্ষণে সে ভয় পেয়ে যায়, বোকার মতো প্রশ্ন করে, দীপুদা, কিছু হবে না তো? কি হবে? না, আমি তো আগে কোনোদিন। দূর বোকা মেয়ে, এতে কিছুই হয় না, ওসব বায়োলজিক্যাল ব্যাপার, তোমায় পরে বুঝিয়ে বলবো। সেদিন বোকা মেয়েটা সরলতা দীপঙ্করকে হতবাক করেছিল। তারপর যা হবার তাই হলো। দীপঙ্কর চাকরি পেয়ে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে এমনটাই স্থির করলো। মিঠি অনেক চেষ্টা করেছিল সকলকে বোঝানোর তার মতো করে। হতে পারে সেটা বোকামি, সে যে দীপুকে ভালোবাসে। কেউ মত দেয়নি। মলিনীর গায়ের রং, জাত ইত্যাদি নিয়ে সংকীর্ণ ছিলেন। প্রিয়তোষ বাবুর দীপঙ্করের শিক্ষা, কেরিয়ার, চাকরি ইত্যাদি নিয়ে অমত ছিল। অতএব মিঠিকে এই আঘাত সহ্য করতে হলো। তার উপর আবার উপরি পাওনা হলো টুকটুকির প্রেম দীপুদার প্রতি। সে রাতে ঘুম থেকে উঠে দেখা করতে গিয়ে বাবার হাতে ধরা পড়লো দুবার। বোকা মেয়েটা তখনও বুঝলো না যে দীপঙ্কর শুধু তার সাথে খেলা করেছে এতদিন। টুকটুকি মিঠির থেকে স্মার্ট। যেদিন সে বুঝেছিল যে দীপঙ্করকে সে পাবে না, রাস্তার মোড়ে এক চর কষিয়েছিল। আর মিঠি, সে জানলার বাইরে মাধবীলতার সাদা, লাল, গোলাপি থোকার দিকে তাকিয়ে কবিতা রচনা করত। সে কবিতায় প্রেম আর বিরহের মিশ্রণ ঘটেছিল। রাত 12টা অবধি মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকতো ব্যালকনিতে। হিরোর মতো তার দীপুদা বাইক নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়াবে, উপর দিকে একবার তাকাবে, তার সঙ্গে চোখাচোখি হবে, ব্যাস ওইটুকুতেই সে খুশি। ভোরে কোচিং যাওয়ার সময় নিচে সিঁড়িতে নেমে জোরে জোরে বলতো, মা আসছি। দীপু নিজের ঘর থেকে বেরিয়ে আসতো, কামনালিপ্ত দৃষ্টি নিয়ে তাকাতো মিঠির দিকে। ওইটুকু নিয়েই মনকে শান্ত করতো মিঠি। যদিও একলা ঘরে বালিশে মুখ চাপা দিয়ে রাতের পর রাত কেঁদেছে সে। বিয়ের কাজ যখন ছাপা হয়ে গিয়েছে, শিলিগুড়ি যাওয়ার রকেট বাসের ঘুমটিতে দীপুদার সঙ্গে আরেকবার দেখা করতে গিয়েছিল মিঠি। তুমি এমন কেন করলে দীপুদা? তুমি আমায় ভালোবাসো না? তাহলে কিস করলে যে? আমার চোখে তখন রঙিন চশমা ছিল মিঠি, এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি সব কিছু। মিঠি পায়ে পায়ে বেরিয়ে আসে ঘুমটি থেকে। তখন সে ছিল 16, এখন সে 20। এই 4 বছরে কি করে রঙিন স্বপ্ন সাদা কালোতে রূপান্তরিত হয়? কই, তার তো হয়নি। সে তো তার দীপুদাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। অঞ্জনা এই সময় মিঠিকে বোঝান, অল্প বয়সে এইরকম হয় রে, এটা কিছুই না, ওর থেকে ঢের ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো আমি, দেখিস। হলো তাই। বিবিসিতে চাকরিরত এক সুপাত্রের সঙ্গে মিঠির বিয়ে হয়ে গেল। বিয়ের আগে বেশ কয়েক মাস মেলামেশা করেছিল সে তন্ময়ের সঙ্গে। তখন সে প্রায় ভুলে গেল কিভাবে তার চোখের সামনে দিয়ে তার দীপুদা বরের বেশে বউ নিয়ে ঘরে এসেছিল, কিংবা নিচে দীপুদার ঘর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। কারণ তখন তার চোখ তন্ময়কে বর বেশে দেখতে চাইছিল। যদিও বিয়ের সময় দীপুদারা ওই বাড়িতে আর থাকছিল না, ফ্ল্যাট কিনে উঠে গিয়েছিল সোনারপুরে, তবুও সে জানতে পেরেছিল যে দীপুদা খবর পেয়েছে যে তার কত ভালো বরের সঙ্গে বিয়ে হচ্ছে। কারণ ওই অ্যাপার্টমেন্টে প্রিয়তোষ বাবুর এক কলিগ থাকতেন, তিনি নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন। এখন সায়ন্তনী ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাজ নিয়ে ভরা সংসারে মহাব্যস্ত। দীপুদার মুখটা তার আর মনেই পড়ে না। কিন্তু এখানে বড় একটা কিন্তু থেকেই গেল। কি সেটা? সেটা হলো সেই চুম্বন। সেই চুম্বনটা আজও ভোলেনি মিঠি।
ভুলতেই পারেনি। তাই রাতের বেলা শারীরিক সম্পর্ক করার সময় তন্ময় যখন মিঠিকে চুম্বন করতে যায়, মিঠি হয় মুখ ঘুরিয়ে নেয় কিংবা ঠোঁট চিপে শুয়ে থাকে। অন্য যে কোনো ভালোবাসা দিতে তার বাধা নেই, শুধু কারণ আজও যে তার দীপুদার চুম্বনের স্বাদ তার ঠোঁট থেকে মিলিয়ে যায়নি।